কয়েকটি আইন সম্পর্কে আপনার একদমই পূর্ণাঙ্গ কনসেপ্ট থাকতে হবে, এছাড়া আপনি সঠিক রিটার্ন তৈরি করতে পারবেন না। সে আইনগুলো কি কি? সে আইনগুলো আপনার 1 নম্বর যে পয়েন্ট আছে যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এই আইনটা সম্পর্কে থাকতে হবে। আপনার রিটার্নের মূল বেসিস হচ্ছে এই ল। এই লতে কি বলছে সেই অনুযায়ী আপনার রিটার্নটি হবে। যেমন আপনার যে ইনকাম সেখানে কতটুকু ট্যাক্সেবল হবে, কতটুকু ট্যাক্স এক্সাম্পশন থাকবে, সেখানে কোনো আপনি ছাড় পাবেন কিনা, সেখানে অব্যাহতি আছে কিনা, এই সকল বিষয় কিন্তু আমাদের আইনে স্পষ্ট করা আছে। এখানে আমাদের আইনের 25টি অধ্যায়ে টোটাল 345টা সেকশন আছে। আইনের সেকশন তো বুঝেন, ধারা। এই 345টা সেকশনে আমাদের সাবস্টেন্টিভলি এই কথাগুলো বলা আছে যে এইভাবে আপনার রিটার্ন হবে। সো প্রথমত আমাদের আইনটাকে ফলো করতে হবে। আর আইন যদি পড়ে আমরা অনেক সময় না বুঝি, সেক্ষেত্রে আইনের সাপোর্টিং হচ্ছে রুলস। এই রুলস আমাদের, যেমন ইনকাম ট্যাক্স রুলস 1984, এই রুলসটা আছে। আবার আমাদের যেমন উৎসেকর টিডিএস রুলস 2024, এই আরেকটা রুলস আমাদের আছে। এই রুলস গুলো হচ্ছে আমাদের ব্যাখ্যা, আইনের ব্যাখ্যা, বিধি। আইনটাকে কিভাবে বাস্তবায়ন করব তার একটি পদ্ধতি এখানে ডেসক্রিপশন আকারে দেওয়া আছে। অতএব এই আইনের পাশাপাশি এই রুলস গুলো আমাদের দেখতে হয়। যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন অবশ্যই এই আইনগুলো ফলো করে আপনার রিটার্নটা করতে হবে। একদম আন্দাজে রিটার্ন করার কোনো সিস্টেম নাই। যেমন আপনি কিভাবে সম্পদের তথ্য রিটার্ন উপস্থাপন করবেন, আমাদের সেকশন 167তে বলা আছে। আপনি কোন ধারায় রিটার্ন দিলে কি হবে, কখন অডিট হবে, কি হবে, কখন রিওপেন হবে, এসব কিছু আমাদের বলা আছে। তাহলে এই যে বিষয়গুলো কোথায় বলা আছে? আইনে বলা আছে। তাহলে আপনাকে রিটার্ন দেওয়ার পূর্বে অবশ্যই বুঝতে হবে আমি যে রিটার্নটি দিচ্ছি এটা আইনগত হচ্ছে কিনা, আইনের সাথে কমপ্লাই করে কিনা, অথবা এখানে এমন কোন কোশ্চেন অ্যারাইজ হয় কিনা যেগুলো আমি জবাব দিতে পারবো না, সেরকম কোনো বিষয় আছে কিনা, সেগুলো আইডেন্টিফাই করতে হবে রিটার্ন দাখিলের পূর্বে। ইনকাম ট্যাক্সে আমাদের কাছে যত ফ্যাক্ট আসে, যত কেস আছে, ইনকাম ট্যাক্সের মূল দুটি বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্যাকচুয়াল ইস্যু, আর একটা হচ্ছে কোশ্চেন অফ ল, লিগাল ইস্যুস। তো এই ফ্যাক্ট যতগুলো আমাদের কাছে আসে এর ম্যাক্সিমাম হচ্ছে দেখি যে এখানে আইনগত ভুল হয়েছে, আমরা আইনগত ভাবে প্রেজেন্ট করতে পারি নাই। ইনকাম ট্যাক্স রিটার্নে আপনাকে আইনগত ভাবে তথ্যগুলো দিতে হবে আপনার মতো করে না, অ্যাজ পার ল অনুযায়ী। আপনার ইনফরমেশন তো আপনি জানেন, বাট এই ইনফরমেশনটা আইনগত ভাবে দিলেই রিটার্নটি হবে একটি বিশুদ্ধ রিটার্ন, একটি আইনগত রিটার্ন, একটি স্বচ্ছ রিটার্ন। আর এই ইনফরমেশনটা যদি আপনি আইনগত ভাবে না দিয়ে নিজের মতো করে দিয়ে দেন, তাহলে তো এই রিটার্নটি আইনগত হলো না। সো এটা আমাদের এই আইনটা দেখতে হবে। এর পাশাপাশি আমাদের প্রতি বছরই, যেমন প্রতি বছরই আমাদের ফিন্যান্স অর্থাৎ অর্থ আইন হয়। এই যে আইনটা আছে এটা কিন্তু প্রতি বছর চেঞ্জেবল। এই কিন্তু বলা হয় মোস্ট চেঞ্জেবল ল। যতগুলো আইন আছে তার মধ্যে ইনকাম ট্যাক্স লটা হচ্ছে মোস্ট চেঞ্জেবল ল। এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতি বছর চেঞ্জ হয়, মাস্ট বি চেঞ্জ হয়। সো আমাকে রিটার্ন দেওয়ার পূর্বে আমাকে দেখতে হবে এই বছরের কি কি চেঞ্জেস এসেছে। যেমন কর হার, কর অব্যাহতি, রিবেট, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতি বছর চেঞ্জ করা হয় অর্থ আইনের মাধ্যমে, অথবা এবছর ছিল ফিন্যান্স অর্ডিন্যান্স। এরপরে আমাদের প্রতি বছর চেঞ্জ হলে তো হয় না, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ইমার্জেন্সি চেঞ্জ করতে হয় অথবা বারবার চেঞ্জের প্রয়োজন হয়। তখন কিন্তু এনবিআর কে ইম্পাওয়ার করা আছে এসআরও জারি করার। তখন এনবিআর কিন্তু একটি আদেশ জারি করে দেয়, সে আদেশই আইন। অর্থাৎ এনবিআর এর কিন্তু হিউজ একটি পাওয়ার আছে, যেটা কিন্তু অন্য অথরিটির নাই। আরো তো অনেক অথরিটি কাজ করে, কিন্তু সকল অথরিটি কিন্তু এই পাওয়ার গুলো দেওয়া হয় নাই। এনবিআর কে আইন করে এই পাওয়ারটা দেওয়া হয়েছে যে তারা এসআরও জারি করতে পারবে, তারা সময়ে সময়ে আইন চেঞ্জ করে দিতে পারবে। তার মানে এই এসআরও গুলো আমাদের আপডেট থাকতে হয়। স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, এই অর্ডারটাও আইনের মতো হয়ে যায়। এছাড়া তো আমরা কেস ল দেখি। কেস ল হচ্ছে, আমরা বললাম যে দুটি ইস্যু, একটা হচ্ছে ফ্যাকচুয়াল ইস্যু আর একটা হচ্ছে লিগাল ইস্যুস। লিগাল ইস্যুতে কোশ্চেন অফ লতে অনেক সময় এনবিআর এর সাথে করদাতার যে কনফ্লিক্ট, এটা হাইকোর্ট ডিভিশন পর্যন্ত যেতে পারে। হাইকোর্ট ডিভিশন যখন এটার কোন রায় দেয়, ডিসিশন দেয়, এটা কিন্তু আমাদের কেস ল হয়ে যায়।
সো কেস ল যদি হয়, এটা পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে কাজ করে। এই কেস লটা আমাদেরকে বুঝতে হবে যে আমার যে কাজ করেছি এটার অ্যাগেনিস্টে কোনো কেস ল আছে কিনা, সেখানে আমি কমপ্লাই করছি কিনা, সেই বিষয়গুলো দেখতে হবে। তাহলে কেস ল এক ধরনের আইন হয়ে যায়। এছাড়া যখন আমরা ফরেন ট্যাক্স রিলিফ দিয়ে কাজ করি, যেমন আমাদের ইনকাম ট্যাক্সের রিবেট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে, আমরা দেখাবো যে 3 ধরনের রিবেট আমাদের আছে। এই রিবেটের মধ্যে একটা হচ্ছে ফরেন ট্যাক্স রিলিফ, এইটাও দেওয়া আছে। এই ফরেন ট্যাক্স রিলিফের যে বিষয়টি, এই যে 42টি রাষ্ট্রের সাথে 42 কান্ট্রিজ, এই 42 কান্ট্রির সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, এটাকে বলা হয় ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস। এই ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস ডিটিএ, এই ডিটিএ 42 কান্ট্রির সাথে আছে। সেখান থেকে যদি বাংলাদেশের কোনো ব্যক্তি ইনকাম করে নিয়ে আসে, সেক্ষেত্রে বিধানগুলো কি হবে, সেই বিষয়গুলো এই এগ্রিমেন্টসে বলা আছে। এই এগ্রিমেন্টস গুলো কিন্তু সবগুলো কন্ডিশনাল এগ্রিমেন্টস। যেমন আমি দুবার এগ্রিমেন্ট যদি বলি, সেখানে হচ্ছে দুটি ট্যাক্সেশন, একটা হচ্ছে 9% আর একটা হচ্ছে ট্যাক্স ফ্রি। দুবাইতে যদি আপনি ট্যাক্স ফ্রি জন্য ইনকাম করেন, ব্যবসা করেন, ব্যবসা করার পরে এটা বাংলাদেশে নিয়ে আসেন, তখন আপনি ট্যাক্সের কি মেরিট পাবেন, কি বেনিফিট পাবেন? তখন আইন বলছে আমাদের ওই যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস, এটা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স আইনে নেই, বাট এটা আছে আমাদের আলাদা একটা এগ্রিমেন্টসে। সেখানে আইন বলছে যে সেখানে আপনি ধরে নেওয়া হবে 9% দিয়েছেন, 9%-এর পরে বাংলাদেশে যে টাকাটা আছে 25% ট্যাক্স রেট হয়, বাকি টাকা আপনি এখানে পে করবেন। এভাবে কিছু টার্মস এন্ড কন্ডিশন প্রত্যেকটা এগ্রিমেন্টস আছে, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এছাড়াও এনবি এর বিভিন্ন প্রকার পরিপত্র, বিভিন্ন প্রকার পাবলিকেশন, এগুলো দেয় আমাদের এই ট্যাক্সকে সহজ করার জন্য। তাহলে এই সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমরা যদি একটু সামারি করি, যে আমরা যে রিটার্নটা তৈরি করব, এটার বেস হবে এই 7টি ল। এই 7টি লর উপর, এই আইনের উপর বেস করে আমরা আমাদের রিটার্নটি প্রিপারেশন করব। অন্যদের রিটার্ন থেকে আমাদের পার্থক্যটা এই জায়গা হবে যে আমরা আইন অনুযায়ী রিটার্ন তৈরি করছি, আর তারা নিজের মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই রিটার্ন তৈরি করছে।